ওকে, তাহলে কোয়েশ্চেন পেপারে তোমরা এই মক টেস্টে যেগুলো দেখছো তোমাদের অ্যাকচুয়ালি যখন কোয়েশ্চেন পেপার থাকবে একই জিনিস থাকবে, জাস্ট টপিকগুলো সেম থাকবে, হতে পারে প্যাসেজটা আলাদা বা এরর ডিটেকশনগুলো আলাদা। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা প্যাসেজ এবং সেই প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে। এই যে প্যাসেজগুলো নেওয়া হয়েছে এটা এডিটোরিয়াল কলম থেকে নেওয়া হয়েছে এবং এটা মেনলি দ্য হিন্দু নিউজ পেপার থেকেই নেওয়া হয়েছে। এরপরে কিছু PQRS অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা জানো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তারপর কিছু ইডিয়াম ফ্রেজ রয়েছে, তারপর সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে, এরপরে ওয়ার্ড বেসড কিছু কোয়েশ্চেন রয়েছে, ফিলার্স রয়েছে লাস্টে অর্থাৎ ক্লোজ টেস্ট। তো একটা কম্প্যাক্ট প্যাকেজ আমাদের ইংলিশের কোয়েশ্চেন পেপারে যা যা থাকবে আমি সবগুলো এখানে রেখেছি। তাহলে আমরা এবার প্যাসেজটাকে পড়া আগে শুরু করি। এই প্যাসেজে কি বলছে প্যাসেজটাকে পড়া আগে শুরু করি। প্যাসেজের নাম কি? প্যাসেজের নাম হচ্ছে গ্রিন এনার্জি কান্ট বেন্ড ক্লাইমেট কার্ভ। এই লাইনটার মানে কি দেখো, গ্রিন এনার্জি কান্ট বেন্ড ক্লাইমেট কার্ভ, হোয়াট ডাজ ইট মিন? মানেটা বুঝতে পেরেছো? মানেটা বলতে পারবে কেউ? এর মানেটা কি? তোমরা তো সবাই করেছো। বেন্ড ক্লাইমেট কার্ভ, কান্ট ইয়েট বেন্ড ক্লাইমেট কার্ভ, অর্থাৎ আমরা দেখবে যে এক সময় যে এনার্জি আমরা ইউজ করতাম এখন সেই এনার্জি ট্রান্সফরমেশন চলছে। এখন এনার্জি ট্রান্সফরমেশন চলছে। কি বললাম বুঝতে পারলে? ট্রান্সফরমেশন অর্থাৎ আগে আমরা ইউজ করতাম বেসিক্যালি পেট্রোলিয়াম জাতীয়, আমরা পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম জাতীয় এনার্জি ইউজ করতাম। বাট বর্তমানে যেহেতু পেট্রোলিয়ামের চাহিদা বাড়ছে সেই তুলনায় সাপ্লাই কম, এই জন্য আমরা এনার্জিটাকে শিফট করছি। আমরা শিফট করছি কোন দিকে? শিফট করছি না টুয়ার্ডস গ্রিন এনার্জি। এবার গ্রিন এনার্জি বলতে কি? যেটা কয়লা বা পেট্রোলিয়ামের ওপর ডিপেন্ডেন্ট নয়, যেমন সোলার এনার্জি বা উইন্ড এনার্জি বা হাইড্রো এনার্জি, দিজ আর গ্রোয়িং সেক্টর। কিন্তু এরা এখনো পর্যন্ত অতটা পাওয়ারফুল হয়নি। দিস এনার্জিস আর নট ইয়েট পাওয়ারফুল অর ওয়াইড স্প্রেড এনাফ, যাতে করে আমাদের ক্লাইমেট চেঞ্জের যে কার্ভটা সেটা যেদিকে চেঞ্জ হচ্ছে তার রিভার্স যায়। কারণ তোমরা দেখবে ক্লাইমেট চেঞ্জ আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা। পৃথিবীতে বিশ্বের তাপমাত্রা বাড়ছে। তোমরা দেখবে অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচুর তাপমাত্রা বেড়ে গেছে, যার ফলে সেখানকার মানুষের এবং সেখানকার যে লাইফ সেই লাইফ বিঘ্নিত হচ্ছে। রাস্তার পিচ গলে যাচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন জিনিসপত্র যেগুলো রাস্তার ধারে ওপেন রাখা থাকে প্লাস্টিকের, সেগুলো গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব সেটা তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো এই ক্লাইমেট চেঞ্জ মারাও গেছে ওখানে। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ, অনেকে ওই মারাও তো গেছে হ্যাঁ, দেখলাম। অনেকে মারাও গেছে। দেখা যাচ্ছে রাস্তার পিচ গলে যাচ্ছে, বিশেষ করে জার্মানি এই ধরনের দেশগুলোতে, কারণ ওরা অতটা টেম্পারেচারের সাথে অভ্যস্ত নয়। 41 ডিগ্রি সেলসিয়াস ইন জার্মানি, ইট ইজ বিয়ন্ড দেয়ার এক্সপেকটেশন। দে আর অ্যাকচুয়ালি নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমাদের এখানে যে সমস্ত প্লাস্টিকের জিনিসগুলো তৈরি হয় সেইগুলো এরকমভাবেই টেস্ট করা হয় যাতে সেটা 40 ডিগ্রি কেন 50, 60, 70 পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে। বাট ওখানে যেহেতু টেম্পারেচার কখনো অতটা হয় না, তো তাদের সেই সহ্য ক্ষমতা অতটা নেই, যার ফলে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার যে সিগন্যালিং লাইট সেই লাইটের যে প্লাস্টিক বা ফাইবার সেটাও মেল্ট হয়ে যাচ্ছে। তো একটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এই ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে?
কারণ আমরা যে এনার্জিগুলো ইউজ করি সেই এনার্জিগুলো বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। ধরো আমরা কয়লার ব্যবহার করছি, কয়লা দিয়ে এনার্জি বানাচ্ছি, তো সেই কালো ধোঁয়াটা গিয়ে আমাদের গরম আবহাওয়াকে গরম করে দিচ্ছে। এই কারণেই আমরা গ্রিন এনার্জির দিকে কি করছি, শিফট করছি। ঠিক আছে, কিন্তু এবার গ্রিন এনার্জি বলতে কি কি আছে, তার এক্সাম্পল কি, আমি জাস্ট ব্যাপার তোমাকে একটু কনসেপ্টটা দিচ্ছি, আমি কিন্তু এখনো প্যাসেজে ঢুকিনি, জাস্ট ব্যাপারটা বোঝাচ্ছি। গ্রিন এনার্জি বলতে কি কি আছে, সোলার হতে পারে, উইন্ড এনার্জি হতে পারে, হাইড্রো এনার্জি হতে পারে, দিজ আর গ্রোয়িং সেক্টরস। কিন্তু এখনো পর্যন্ত ততটাও এটার প্রভাব পড়েনি, মানে আমরা সবে শুরু করেছি, এনার্জি ট্রানজিশন হচ্ছে, বাট এখনও এটা সেই পরিমাণ জায়গায় যায়নি যে আমাদের ক্লাইমেট চেঞ্জটা আবার রিভার্স হয়ে যাবে। ওকে, দিস ইজ নট ইয়েট পাওয়ারফুল or widespread enough to reverse or significantly slow down the upward trajectory of the climate change. কি বললাম বুঝতে পারলে? মানে এর যে ইউজটা এখনো অতটা ওয়াইড স্প্রেড হয়নি যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে রিভার্স নিয়ে যাবে, মানে আবার বিপরীতে মানে যাবে, অর্থাৎ ক্লাইমেটটা আবার আগের জায়গায় চলে আসবে। এখনো সেটা সেই পরিস্থিতিতে আসেনি। তাহলে হেডলাইনে মিনিংটা বুঝতে পারলে? হেডলাইনে বলছে গ্রিন এনার্জি কান্ট ইয়েট মানে এখনো পর্যন্ত, কান্ট ইয়েট বেন্ড ক্লাইমেট কার্ভ, অর্থাৎ এখনো পর্যন্ত ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কার্ভটাকে বেন্ড করা মানে কি, ধরো ক্লাইমেট চেঞ্জের কার্ভটা এরকমভাবে উঠছে, তাপমাত্রা এরকমভাবে বাড়ছে, এবার বেন্ড করা মানে কি নিচের দিকে নিম্নগামী, অর্থাৎ তাপমাত্রা আবার কমছে। এখনো সেই জায়গায় আমরা আসতে পারি, আমরা এনার্জি ট্রানজিশনটা সবেমাত্র শুরু করেছি, বাট আমরা এখনো পর্যন্ত ক্লাইমেট চেঞ্জের কার্ভটাকে রিভার্স করতে পারিনি। বুঝতে পারলে হেডলাইনের মিনিংটা? ইয়েট মানে এখনো পর্যন্ত। এবার দেখো ভালো করে পড়ো এটা কি বলছে, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। বলছে লাস্ট ইয়ার রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনস স্কেলড এ ল্যান্ডমার্ক গ্লোবালি। দেখো রিনিউয়েবল মানে কি, যে এনার্জিগুলো পুনরায় ইউজ করা যাবে, রিনিউয়েবল। ঠিক আছে, ধরো কয়লা তুমি একবার জ্বালিয়ে ধোয়া করে ছাই করে দিলে সেটাকে তুমি নেক্সট টাইম তো আর ইউজ করতে পারবে না। কিন্তু হাইড্রো এনার্জি, জল, তুমি জল থেকে কারেন্ট তৈরি করতে পারবে, তাই না? কারণ জলের গতিকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে। উইন্ড, এখান থেকে তুমি কারেন্ট তৈরি করতে পারবে, আবার তৈরি করতে পারবে, পুনরায় করতে পারবে, কারণ উইন্ডটা নষ্ট হচ্ছে না। এই জন্য এটাকে বলে রিনিউয়েবল এনার্জি। সো লাস্ট ইয়ার রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনস স্কেলড এ ল্যান্ডমার্ক। এই স্কেল মানে কি? স্কেল মানে বলতে পারি আমরা অ্যাসেন্ড বা ক্লাইম্ব যাকে বলি। লাস্ট ইয়ার রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনস স্কেলড এ ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক মানে কি? একটা মাইলস্টোন, ঠিক আছে, একটা মাইলস্টোন বা টার্নিং পয়েন্ট যাকে আমরা বলি, বা আমরা বলতে পারি ব্রেক থ্রু, মানে একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট তারা পেয়েছিল। তো রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশন স্কেলড এ ল্যান্ডমার্ক গ্লোবালি, মানে সারা পৃথিবী জুড়েই গ্রিন এনার্জির যে ইনস্টলেশনগুলো। এবার গ্রিন এনার্জি ইনস্টলেশন বলতে কি, কোনো কোনো জায়গায় উইন্ড মিল বসছে, কোনো কোনো জায়গায় রুফটপ সোলার প্যানেল বসছে। ঠিক আছে, রুফটপ সোলার প্যানেল দেখবে এখন ভারত সরকারও প্রকল্প এনেছে যে তুমি তোমার নিজের বাড়ি থাকলে তার ছাদে রুফটপ সোলার প্যানেল বসাতে পারো। সো দিজ আর গ্রিন এনার্জি ইনস্টলেশনস, এবং এটা গ্লোবালি সারা পৃথিবী জুড়ে চলছে। সোলার, উইন্ড, হাইড্রো এজড আউট ফসিল ফুয়েলস অ্যাজ দ্য প্রিডোমিনেন্ট সোর্স অফ পাওয়ার। তো এখনও পর্যন্ত আমাদের সোর্স অফ পাওয়ার কি? প্রিডোমিনেন্ট, মানে যেটা এখনও পর্যন্ত মার্কেটে মেন সাপ্লাই যেটা দিচ্ছে, মানে মার্কেটে যেটার দ্বারা কাজ হচ্ছে, প্রিডোমিনেন্ট, যেটা এখনও মার্কেটকে ডোমিনেন্ট করছে শুরু থেকেই, বা মেন বা প্রাইমারি যাকে আমরা বলি, বা প্রিন্সিপাল, সেটা কি? সোলার, উইন্ড অ্যান্ড হাইড্রো এজড আউট ফসিল ফুয়েলস। এজড আউট মানে কি? মানে ধীরে ধীরে এদেরকে সাপ্রেস করছে, ধীরে ধীরে এদেরকে কী করছে? সাপ্রেস করছে। এজড আউট কাকে? না ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে কি? পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, ফসিল ফুয়েল বা ন্যাচারাল গ্যাস যেগুলো রয়েছে, ঠিক আছে। এজড আউট ফসিল ফুয়েলস অ্যাজ দ্য প্রিডোমিনেন্ট সোর্স অফ পাওয়ার। তার মানে সোলার, উইন্ড আর হাইড্রো এনার্জি ধীরে ধীরে এজ আউট মানে কি? এদেরকে ধীরে ধীরে পিছনে ফেলে দিচ্ছে অ্যাজ দ্য প্রিডোমিনেন্ট সোর্স অফ পাওয়ার। The world's two most populous countries, India and China, led the charge in adding clean energy installations.
তো লিড দ্য চার্জ। তাহলে পৃথিবীর সবথেকে বেশি পপুলেশনযুক্ত দেশ অর্থাৎ ইন্ডিয়া এবং চায়না। পপুলাস মানে কি? ওয়ার্ল্ড মোস্ট পপুলাস কান্ট্রিজ, মানে পৃথিবীর সবথেকে বেশি জনবহুল দেশ ইন্ডিয়া অ্যান্ড চায়না লেড দ্য চার্জ। এই লেড দ্য চার্জ মানে কি? দে আর দ্য মোস্ট অ্যাক্টিভ ইন দিস মুভমেন্ট। মানে এই যে এনার্জি ট্রানজিশন, শিফটিং অফ এনার্জি ফ্রম ফসিল ফুয়েল টু রিনিউয়েবল এনার্জি, এই যে এনার্জি শিফটিংটা, এই চার্জে, এই কাজে সব থেকে অ্যাক্টিভ ভূমিকা কে নিচ্ছে? ইন্ডিয়া এবং চায়না। সো ইন্ডিয়া অ্যান্ড চায়না লেড দ্য চার্জ ইন অ্যাডিং ক্লিন এনার্জি ইনস্টলেশন। তো এই যে আমাদের রিনিউয়েবল এনার্জি, এদেরকে আমরা ক্লিন এনার্জিও বলে থাকি। কেন? কারণ এই এনার্জি থেকে পরিবেশ দূষণ হয় না, এই এনার্জিগুলো প্রডিউস করতে গিয়ে পরিবেশ দূষণ হয় না, এই এনার্জি ইউজ করলেও পরিবেশ দূষণ হয় না। তোমরা দেখেছো ব্যাটারি চালিত যে কারগুলো, যেগুলোকে আমরা বলি ইলেকট্রিক ভেহিকেল, সেই গাড়িতে কিন্তু পরিবেশ দূষণ হয় না, কারণ সেখান থেকে স্মোক বেরাচ্ছে না। তো স্মোক বেরাবে তবে তো বায়ু দূষণ হবে। তুমি দেখবে একটা পেট্রোলের গাড়িতে ধোয়া হয়, সিএনজির গাড়িতে ধোয়া হয়, পেট্রোলের গাড়িতে কালো ধোয়া, সিএনজির গাড়িতে সাদা ধোয়া, যেগুলোতে আবার বেশি করে অনেক দিন পরিষ্কার করে না, ফিল্টার করে না, সেখানে আরও বেশি কালো ধোয়া হয়। কিন্তু ব্যাটারি চালিত যে গাড়িগুলো, তাতে কি হয়? কোনো রকম ধোয়া বেরায় না, যার ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে না। তাহলে আমরা কি বলছি? লেট দ্য চার্জ ইন অ্যাডিং ক্লিন এনার্জি ইনস্টলেশন। তাহলে ক্লিন এনার্জি ইনস্টলেশন বলতে কাদেরকে বোঝায়? ক্লিন এনার্জি ইনস্টলেশন বলতে এই যে সোলার এনার্জি বলো বা ইলেকট্রিক ভেহিকেলসের যে ব্যবহার, সেগুলোকে বোঝায়। ইয়েট হিউম্যান অ্যাক্টিভিটিস পুশড গ্লোবাল ওয়ার্মিং টু 1.37 ডিগ্রি সেলসিয়াস ইন 2025। কিন্তু তা সত্ত্বেও, ইয়েট মানে কি? তা সত্ত্বেও হিউম্যান অ্যাক্টিভিটিস মানে আমাদের কাজকর্ম পুশড গ্লোবাল ওয়ার্মিং মানে আমাদের কাজকর্মের জন্য বিশ্বের তাপমাত্রা কি হয়েছে? 1.37 ডিগ্রি বেড়ে গেছে। পুশড গ্লোবাল ওয়ার্মিং টু 1.37 ডিগ্রি সেলসিয়াস ইন 2025 according to latest indicators of global climate change. According to latest indicator of global climate change, IGCC report published on Wednesday in the journal Earth System Science Data. কোথায় পাবলিশ হয়েছে? ইন দ্য জার্নাল আর্থ সিস্টেম সায়েন্স ডেটা। এই নামগুলোকে মনে রাখবে, ঠিক আছে? আর্থ সিস্টেম সায়েন্স ডেটা। That the increase in warming comes at a time when the appetite for clean energy is at record level frames the scale of challenge for policymakers in the world over. তাহলে দেখো এই লাইনটার মানেটা বুঝো। That the increase in warming মানে কি? গরম, উষ্ণতা, যে উষ্ণতা বাড়ছে, comes at a time when the appetite for clean energy, appetite মানে কি? খিদে বা মানুষ চাইছে, হাঙ্গার, ডিজায়ার। এখানে অ্যাপিটাইট বলতে কি বোঝাচ্ছে? হাঙ্গার বা ডিজায়ার, ঠিক আছে? অ্যাপিটাইট ফর ক্লিন এনার্জি, অ্যাপিটাইটের পর আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? ফর, হাঙ্গার ফর, অ্যাপিটাইট ফর ক্লিন এনার্জি, মানে মানুষ এখন ক্লিন এনার্জির দিকে আসছে এবং গভর্নমেন্টেরও ডিরেক্টিভস আসছে। তোমরা দেখেছো রিসেন্ট টাইমসে দিল্লি সরকার বলেছে যে ইলেকট্রিক ভেহিকেল কিনলে গভর্নমেন্টের থেকে প্রচুর সাবসিডি দেবে। সেই ইলেকট্রিক 2 হুইলার হোক, 3 হুইলার হোক বা 4 হুইলার হোক, গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি পাওয়া যাবে। সো দ্য অ্যাপিটাইট ফর ক্লিন এনার্জি ইজ অ্যাট রেকর্ড লেভেল ফ্রেমস দ্য স্কেল অফ দ্য চ্যালেঞ্জ। তাহলে ফ্রেম মানে কি? মানে ডিফাইন করছে এটাকে, মানে একটা রূপরেখা তৈরি করছে। ফ্রেমস দ্য স্কেল অফ চ্যালেঞ্জ ফর পলিসি মেকার্স, চ্যালেঞ্জ ফর পলিসি মেকার্স দ্য ওয়ার্ল্ড ওভার, মানে সারা বিশ্বব্যাপী যারা পলিসি মেকার, তাদের কি হচ্ছে? এই গ্রিন এনার্জিতে শিফটের পলিসি তৈরি করতে বাধ্য করছে। দ্য এক্সপেনশন ইন রিনিউয়েবলস থ্রু সিগনিফিকেন্ট ইজ স্টিল নট এনাফ টু চেক দ্য রাইস ইন GHG এমিশন। এবার দেখো এই লাইনটার মানে কি? দ্য এক্সপেনশন ইন রিনিউয়েবল মানে রিনিউয়েবল এনার্জি যেগুলো, তার যে এক্সপেনশন, সেটাকে আমরা বাড়াচ্ছি, দো সিগনিফিকেন্ট, যদিও চোখে পড়ার মতো, ইট ইজ নট এনাফ টু চেক, মানে এটা এখনো পর্যন্ত
যথেষ্ট নয়। কিসের জন্য? ইটস নট এনাফ টু চেক দ্য রাইস, মানে গ্রিন হাউস গ্যাস যে এমিশন হচ্ছে, দেখবে আমরা যখন এসি ইউজ করি বা অন্যান্য জিনিস যে কুলারগুলো ইউজ করি, সেখান থেকে একটা গ্যাস বেরোয়, সেই গ্যাসের জন্য ওজোনোস্ফিয়ারে ফুটো হয়ে যায়, ওজোন লেয়ারে। তাহলে এই যে আমরা রিনিউয়েবল এনার্জিকে বাড়াচ্ছি, এক্সপ্যান্ড করছি, যদিও সেটা চোখে পড়ার মতো, বাট স্টিল নট এনাফ টু চেক দ্য রাইস ইন জিএইচজি এমিশন। জিএইচজি এমিশন মানে গ্রিন হাউস গ্যাস এমিশন, মানে গ্রিন হাউস গ্যাস যে এমিশন হচ্ছে, সেটার যে বৃদ্ধি হচ্ছে, সেটাকে এখনো চেক করবার জন্য এরা যথেষ্ট নয়। ঠিক আছে, বাট আমরা শুরু করে ফেলেছি। আমরা এনার্জির শিফটিংটা, ট্রানজিশন অফ ওয়ান টাইপ অফ এনার্জি ইনটু অ্যানাদার টাইপ, এটা আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি। সো আনলাইক দ্য পাওয়ার সেক্টর অ্যান্ড টু অ্যান এক্সটেন্ট দ্য ট্রান্সপোর্ট সেক্টর, large sections of the industry continue to be driven by fossil fuels. অর্থাৎ ম্যাক্সিমাম সেক্টর, unlike the power sector and to an extent the transport sector, large sections of the industry continue to be driven by fossil fuels, মানে অন্যান্য সব ক্ষেত্রে এখনো ফসিল ফুয়েল ব্যবহার করা হচ্ছে। কেবলমাত্র পাওয়ার এবং আনলাইক মানে কি এক্সেপশন, দিস আর এক্সেপশন। পাওয়ার এবং ট্রান্সপোর্টে এখনও আমরা কি করছি না, রিনিউয়েবল এনার্জি ধীরে ধীরে নিয়ে আসছি, কিন্তু সেগুলো ছাড়া লার্জ সেকশনস অফ ইন্ডাস্ট্রি, মানে অধিকাংশ ইন্ডাস্ট্রির যে জায়গা, সেখানে এখনও সেই ইন্ডাস্ট্রিগুলো চলছে কীভাবে, ড্রিভেন বাই ফসিল ফুয়েলস, ফসিল ফুয়েলের দ্বারা চলছে। ট্রানজিশনিং টু ক্লিনার অল্টারনেটিভস, গ্রিন হাইড্রোজেন ফর ইনস্ট্যান্স takes time and requires investment. দেখো, ট্রানজিশনিং টু ক্লিনার অল্টারনেটিভ, ট্রানজিশন মানে কি, একটা এনার্জি থেকে অন্য এনার্জিতে বা একটা টাইপ থেকে অন্য টাইপে যে শিফটিং, এই শিফটিংটাকে আমরা কি বলে থাকি, ট্রানজিশন। তো ট্রানজিশনিং টু ক্লিনার অল্টারনেটিভ মানে এই ফসিল ফুয়েলসের অল্টারনেটিভ যেটা ক্লিনার, সেদিকে আমরা ট্রানজিট করছি। গ্রিন হাইড্রোজেন ফর ইনস্ট্যান্স টেক্স টাইম অ্যান্ড রিকোয়ার্স ইনভেস্টমেন্ট, In the short run, national policies can help by nudging manufacturers towards adopting energy efficient machines. তো এই নাজিং শব্দটার মানে কি? You know the meaning of this word nudge? Nudge মানে পুশ করা, কাউকে এনকারেজ করা, কোনো কিছু করবার জন্য এনকারেজ করা বা পুশ করা, ঠিক আছে? সো ইন দ্য শর্ট রান মানে কি, ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম বা ইন দ্য নিয়ার ফিউচার। ইন দ্য শর্ট টার্ম বলতে এখানে কি বোঝাচ্ছে, ইন দ্য নিয়ার ফিউচার ন্যাশনাল পলিসিস ক্যান হেল্প বাই নাজিং ম্যানুফ্যাকচারার্স টুয়ার্ডস অ্যাডপ্টিং এনার্জি এফিশিয়েন্ট মেশিনস using recycled materials and minimizing waste. অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা ইউজ করবে সেটা যেন রিসাইকেল করা যায়, পুনরায় ইউজ করা যায়। অ্যান্ড মিনিমাইজিং ওয়েস্ট মানে ওয়েস্ট যেটা বেরাচ্ছে সেটাকে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? রিসাইকেলড অ্যালুমিনিয়াম ফর ইনস্ট্যান্স রিকোয়ার্স মাচ লেস এনার্জি দ্যান নিউ অ্যালুমিনিয়াম, মানে রিসাইকেল অ্যালুমিনিয়াম সেটার জন্য কম এনার্জি লাগে নতুন অ্যালুমিনিয়াম তৈরি করতে। হাউএভার সাস্টেনেবল ইকুইপমেন্ট অফেন হ্যাজ আপফ্রন্ট কস্ট। তো সাস্টেনেবল মানে কি, যে ইকুইপমেন্টগুলো সাস্টেন করবে মানে অনেক দিন চলবে, অফেন হ্যাজ হাই আপফ্রন্ট কস্ট মানে কি, ইনিশিয়াল এক্সপেন্সেস বা স্টার্ট আপ ক্যাপিটাল যাকে আমরা বলি, মানে শুরুতে যে খরচটা হয় সেটাকে আমরা বলি আপফ্রন্ট কস্ট। আর তার পরবর্তীকালে যেগুলো হয় সেগুলো মেনটেন্যান্স কস্ট। তো ইন্টিগ্রেটিং গ্রিন টেকনোলজিস উইথ ট্র্যাডিশনাল
ট্র্যাডিশনাল সিস্টেমস রিকোয়ার্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টিগ্রেটিং মানে কি, মানে সম্মিলিত। তো গ্রিন টেকনোলজির সাথে ট্র্যাডিশনাল সিস্টেমকে তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও, মেলাতে চাও, তার জন্য কি লাগবে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে। অল দিস ক্যান বি কন্টিনজেন্ট অন কোঅপারেশন বিটুইন অ্যাকাডেমিয়া অ্যান্ড গভর্নমেন্ট। অর্থাৎ অ্যাকাডেমিয়া অর্থাৎ যেখানে রিসার্চ হয়, এবং গভর্নমেন্ট মানে যারা নীতি তৈরি করে, তাদের মধ্যে কি একটা কোঅপারেশন দরকার। ঠিক আছে? তাহলে কন্টিনজেন্ট অন মানে কি? ডিপেন্ডেন্ট অন। এই সমস্ত কিছু কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকাডেমিয়া অর্থাৎ রিসার্চ এবং গভর্নমেন্ট যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, তাদের মধ্যে একটা কোঅপারেশনের উপরে, অ্যান্ড অ্যামং গভর্নমেন্টস, এবং বিভিন্ন গভর্নমেন্ট। কারণ একটা দেশে ধরো অনেকগুলো রাজ্য সরকার রয়েছে, তো কোন রাজ্য সরকার কী পলিসি নিচ্ছে, এই সবগুলোর উপর ডিপেন্ড করছে। আনফর্চুনেটলি নো হাউ ট্রান্সফার হ্যাজ বিন দ্য অ্যাকিলিস হিল অফ গ্লোবাল ওয়ার্মিং মিটিগেশন। আনফর্চুনেটলি নো হাউ ট্রান্সফার, নো হাউ মানে কি? বেসিক্যালি যারা জানে কীভাবে করতে হয়, এক্সপার্টাইজ বা স্কিল বা নলেজেবল। তো আনফর্চুনেটলি নো হাউ ট্রান্সফার হ্যাজ বিন দ্য অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি? উইক পয়েন্ট অফ গ্লোবাল ওয়ার্মিং মিটিগেশন। কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে কমানো যায় সেই ব্যাপারে এটা কি একটা উইক পয়েন্ট। তুমি যদি জানো না, নো হাউ ট্রান্সফার হ্যাজ বিন মানে কি করে করতে হবে তুমি জানো না, এক্সপার্টাইজের অভাব। ঠিক আছে? আনফর্চুনেটলি নো হাউ ট্রান্সফার হ্যাজ বিন দ্য অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি? উইক পয়েন্ট অফ গ্লোবাল ওয়ার্মিং মিটিগেশন। ঠিক আছে? তো আমরা দুটো স্ট্যান্ডার পড়লাম, এবার 3 নম্বর স্ট্যান্ডারে আসছি। লাস্ট স্ট্যান্ডার কি বলছে? অ্যাট দ্য কারেন্ট এমিশন রেট, the carbon budget, the GHG greenhouse gas that can still be emitted if global warming can be kept below the Paris Climate Pact threshold, that is 1.5 degrees Celsius, could be completely depleted in about 3 years, according to IGCC report. তো কি বলছে? অ্যাট দ্য কারেন্ট এমিশন রেট। এমিশন মানে কি? কোনো কিছু ধরো ধোঁয়া বেরাচ্ছে কোনো জায়গা থেকে, এটাকে এমিশন বলে। দ্য কার্বন বাজেট, কার্বন বাজেট তোমরা জানো? মানে তোমরা এটা বেসিক্যালি দূষণের মাত্রাকে বোঝায়, গ্রিন হাউস গ্যাস কতটা তোমার এমিটেড হচ্ছে তা সেটাকে বোঝায় কার্বন বাজেট। দ্য জিএইচজি গ্রিন হাউস গ্যাস দ্যাট ক্যান স্টিল বি এমিটেড ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি কেপ্ট বিলো দ্য প্যারিস ক্লাইমেট প্যাক্ট থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি? একটা বর্ডার। তো প্যারিসে একটা সম্মেলন হয়েছিল ক্লাইমেট চেঞ্জ নিয়ে, সেখানে ঠিক করা হয়েছে যে থ্রেশহোল্ড যেটা ম্যাক্সিমাম সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অ্যাকসেপ্টেড, এর বেশি যেন না হয়, এর বেশি টলারেন্স লেভেলের বাইরে, এর বেশি টলারেন্স লেভেলের বাইরে। ঠিক আছে? দ্য রিপোর্ট কামস অ্যাট এ টাইম ওয়েন ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভস হ্যাভ অ্যাসেম্বলড at Bonn for mid-year climate talks, with the heat wave sweeping Europe and several other parts of the world. Sweeping মানে কি? মানে spread across যাকে আমরা বলি। Sweeping Europe and several other parts of the world, the report's warning should resonate among the participants. Should resonate among the participants. তো resonate মানে কি? বেসিক্যালি ইকো যাকে আমরা বলি, বা রেভারবারেট যাকে আমরা বলি। শুড রেজোনেট অ্যামং দ্য পার্টিসিপেন্টস মানে পার্টিসিপেন্টদের মধ্যে এই যে রিপোর্টের যে ওয়ার্নিংগুলো, যে রিপোর্টে যে ভয়ঙ্কর ওয়ার্নিংগুলো দিয়েছে, সেগুলো পার্টিসিপেন্টদের মধ্যে কি তাদেরকে নাড়া দিয়েছে, তাদের মধ্যে বারবার করে রিভারবেরেট করছে, তাদের মনের মধ্যে বারবার করে নাড়া দিচ্ছে। রেজোনেট, রেজোনেট মানে বেসিক্যালি ইকো বা রিভারবেরেট যাকে আমরা বলি। ঠিক আছে? অ্যাসেম্বল মানে কি? গ্যাদারিং, মানে অনেক মানুষ এক জায়গায় গ্যাদার হয়েছে, এটাকে আমরা বলি অ্যাসেম্বল। তাহলে আমরা প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা বুঝলাম কি বলছে প্যাসেজে। এবার এই প্যাসেজটা থেকে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমাদের প্রথম কোশ্চেনে আসছি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ক্যাপচার্স দ্য সেন্ট্রাল প্যারাডক্স হাইলাইটেড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য প্যাসেজ। অর্থাৎ আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে যেটা বলছে, ফার্স্ট প্যারাগ্রাফে যা রয়েছে তার সামারি কি, মানে সেন্ট্রাল আইডিয়াটা কি, মানে ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে
তো অপশানগুলো তুমি যদি দেখো, গ্লোবাল গ্রিন পাওয়ার জেনারেশন ব্রোক ম্যাসিভ হিস্টোরিক রেকর্ডস, yet global temperatures rose because green energy growth fails to stop rising emissions. এটাই তো বলছে যে গ্রিন এনার্জি আমরা অ্যাডপ্ট করছি, কিন্তু এখনো পর্যন্ত ক্লাইমেট কার্ভটাকে বেন্ড করা সম্ভব হয়নি, মানে টেম্পারেচার এখনো বাড়ছে, এটাকে এখনো বেন্ড করা সম্ভব হয়নি। এটাই তো বলছে, তাই না? হ্যাঁ স্যার। তো যার ফলে আমরা এখানে অপশন এটাই করব। নেক্সট দেখো, নাম্বার 2, based on the passage, why is transitioning large sections of the industrial sector away from fossil fuel exceptionally challenging the short run? এটা নিশ্চয়ই তোমরা জানো যে adapting sustainable technologies requires capital outlays, extensive transition schedule and suffer from failed technical exchanges. এটাই তো হবে, তাই না? লেখা আছে। All of you agree with me? কারোর কি অন্য কিছু মনে হচ্ছে? না স্যার, সেটাই করেছে, প্যাসেজে আছে তো এটাই দেওয়া। হ্যাঁ, লেখা আছে প্যাসেজে এটা। দিস দ্য ডিরেক্ট কোয়েশ্চেন। দেখো আমাদের প্যাসেজে কোয়েশ্চেন দু রকম থাকে, একটা ডিরেক্ট কোয়েশ্চেন, একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন। ডিরেক্ট কোয়েশ্চেন কোনগুলো? যেগুলোর অ্যান্সার প্যাসেজের মধ্যে রয়েছে, তোমাকে জাস্ট খুঁজে বার করতে হবে। আর ইনডিরেক্ট কোয়েশ্চেন কোনগুলো? যেগুলোর অ্যান্সার তোমাকে নিজেকে উপলব্ধি করতে হবে। ডিরেক্ট কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজে লেখা আছে, তুমি পড়ে সেটা বার করতে পারবে, কিন্তু ইনডিরেক্ট কোয়েশ্চেনের অ্যান্সার তোমাকে উপলব্ধি করতে হবে। এটা প্যাসেজে তুমি ডিরেক্ট লেখা পাবে না, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবার 3 নম্বরে আসছি। What can be inferred about the global carbon budget mentioned in the 3rd paragraph of the passage? আচ্ছা, 3rd প্যারাগ্রাফে গ্লোবাল কার্বন বাজেট বলতে কি বোঝায় এটাই তো রয়েছে। দেখো, it represents a strict scientific limit showing that current greenhouse gas discharge rates leave a highly restricted timeline to avoid 1.5 degree Celsius breach. Next, number C দেখো, it proves, আচ্ছা number 4 দেখো, next question বলছে according to the passage, which of the following actions represent an immediate practical measure that national policies can promote mitigate industrial emissions? আচ্ছা, তোমরা যে কোশ্চেনগুলো পড়বে, কোশ্চেনের মিনিং তো বুঝতে হবে, কোশ্চেনের মিনিং না বুঝলে কি করে হবে? কি বলছে এখানে দেখো, which of the following action represents an immediate মানে এখনই করতে হবে, প্র্যাকটিক্যাল যেটা সম্ভব, মেজার মানে যে উপায়, দ্যাট ন্যাশনাল পলিসিস ক্যান প্রমোট টু মিটিগেট, অর্থাৎ ন্যাশনাল পলিসি, গভর্নমেন্টের দ্বারা পলিসি তৈরি করতে হবে যেটা কি করবে না, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এমিশন যেগুলো হয়, দেখবে বিভিন্ন কলকারখানায় তোমার চোং থেকে ধোয়াবে না, দ্যাট ইজ এমিশন। তো সেই ইন্ডাস্ট্রিয়াল এমিশনকে মিটিগেট করতে হবে, মানে কমাতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? তো অপশন অনুসারে দেখো, অপশন অনুসারে কি হবে, এনকারেজিং ম্যানুফ্যাকচারিং এন্টিটিস টু অপটিমাইজ মেশিন এফিসিয়েন্সি, ইনকর্পোরেট রিপ্রসেসড ফিডস্টকস অ্যান্ড মিনিমাইজ স্ট্রাকচারাল রিসোর্স ওয়েস্ট। আর কিছু হতে পারে এটা ছাড়া? আর কিছু তো হচ্ছে না। না স্যার, কারণ আর নেই প্যাসেজ, হ্যাঁ, প্যাসেজ অনুযায়ী কিছু দেওয়া নেই এখানে। দেওয়া নেই, একমাত্র এটাই দাঁড়াচ্ছে, অপশন সি। আচ্ছা বলো, সবাই বুঝতে পারছো তো? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5, দীপ বয়ে যাচ্ছে? দীপ আসো কাছে? হ্যাঁ, দীপ ক্লাসে আছো? শ্রেয়সী বুঝতে পারছো? শ্রাবণী তোমরা বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সুদীপা ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা শোন, তুমি বলো 5এরটা কি করেছো? শোন আছো তো? বলছে which of the Sir, following আছি। statements, if true, would most directly reinforce the primary concern
raised by the authors of the IGCC report regarding the timing of its release. এখানে কোনটা হবে? স্যার এটা কি ডি হবে? Yes, you are correct. Statistical data presented at Bonn Summit demonstrate the existing country targets cannot prevent the global depletion of the remaining carbon budget. Option D. ঠিক আছে? নাম্বার 6 দেখো। আচ্ছা, এবার 6 নম্বর কোশ্চেন, এটা একটা রিঅ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। তার মানে প্যাসেজের 1 থেকে 5টা কোশ্চেন ছিল। এবার আমরা চলে যাচ্ছি অন্য ধরনের কোশ্চেনে, কারণ আমাদের কোশ্চেন পেপারে শুধুমাত্র তো প্যাসেজ থাকবে না, প্যাসেজ ছাড়াও আরও অনেক জিনিস থাকবে। তার মধ্যে এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে কি বলছে? এখানে কিছু সেন্টেন্স রয়েছে, তার মধ্যে প্রথম সেন্টেন্স আর 6 নম্বর সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স কি আছে? ফিক্সড আছে। তো মাঝখানে 4টেকে পড়ে আমাদেরকে কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। মাঝখানে 4টেকে পড়ে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সটা কি বলছে? জন বার্জার্স আইকনিক ওয়ার্ক ওয়ে অফ সিইং রিভলিউশনাইজ দ্য হিউম্যান পার্সপেক্টিভ অন art and social conditioning, yet it remains strictly anthropocentric. Anthrop মানে কি? ম্যানকাইন্ড। তো anthropocentric মানে মানুষকেন্দ্রিক, ভিউইং দ্য ওয়ার্ল্ড এক্সক্লুসিভলি থ্রু এ হিউম্যান লেন্স। এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। এবার আমাদেরকে এর সঠিক বাকি সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো দেখো, আমরা ওয়ার্ড টু ওয়ার্ড কী করব? লিঙ্ক করব। আমরা একবার সবগুলো সেন্টেন্সকে পড়ে নেব। কি বলছে? দিস স্পেসিফিক ওভারসাইট সার্ভস অ্যাজ এ প্রাইম এক্সাম্পল অফ হোয়াট হ্যাজ বিন ডায়াগনাইজড অ্যাজ প্ল্যান্ট ব্লাইন্ডনেস, এ সোশিও অপটিক্যাল কন্ডিশন হোয়ার দ্য human species is conditioned to ignore the vibrant plant life surrounding them. Q was while Burgess' analysis was groundbreaking for its time, he focused entirely on man-made images, rarely acknowledging natural except as a passive background for human activity. R bolche, as a result of this historical obsession with human domination and the turning of all other living forms into mere scenery, we now find ourselves navigating an unpredictable and increasingly hostile environment. And S bolche, to confront this, we must transition from Burger's human-centric vision to what can be termed ways of treeing, where we finally notice moss, mycelium and ferns as vital participants rather than peripheral background. And last sentence bolche, by reviewing our focus of interest after centuries of neglect, we might begin to see the natural world not as a commodity to be processed, but as the essential living host upon which our survival depends. Our survival depends মানে কি? আমাদের অস্তিত্ব টিকে থাকবে। তাহলে সবগুলো সেন্টেন্স তোমরা পড়লে, এবার পরীক্ষায় যখন আসবে কি করে করবে? দেখো, ফার্স্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি কি বলছে? জন বার্জার্স আইকনিক ওয়ার্ক। এবার আমরা ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্ক করব। সেকেন্ড সেন্টেন্স দেখো, এই বার্জারের সাথে এই বার্জার লিঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ কিউটা আমরা প্রথম সেন্টেন্স হিসাবে এখানে দেখব। প্রথমে কিউ হবে, ঠিক আছে? While Burger's analysis was groundbreaking for its time, he focused entirely on man-made images, rarely acknowledging nature except as a passive background for human activity. ঠিক আছে? এবার দেখো নেক্সট আমি কোন সেন্টেন্সে যাব। আমরা কিউটা পেলাম এর পরের সেন্টেন্স। এবার কিউ দিয়ে দুটো অপশান রয়েছে, আমরা বি আর সি দেখবো না, তাহলে অপশান এ এবং অপশান ডি। তো কিউর পরে দেখতে পাচ্ছ পি রয়েছে, আমরা অপশান থেকে অনেক কিছু পাবো। তো কিউর পরে অবশ্যই পি লিখবে তুমি, যেহেতু অপশানে আর কিছু নেই। দ্য স্পেসিফিক ওভারসাইট, দ্য স্পেসিফিক ওভারসাইট সার্ভস অ্যাজ এ প্রাইম এক্সাম্পল অফ হোয়াট হ্যাজ বিন ডায়াগনাইজড। ডায়াগনাইজ মানে কি? যেটা ডায়াগনাইজ করে পাওয়া গেছে। অ্যাজ প্ল্যান্ট ব্লাইন্ডনেস,
a socio-obstacle condition where the human species is conditioned to ignore the vibrant plant life surrounding them. ঠিক আছে, এরপরে কোনটা হবে দেখো, তাহলে এবার বাকি থাকলো আর এবং এস। অ্যাজ এ রেজাল্ট অফ স্যার এটা কি আনসার এ হবে? আমি আগে শেষ করি তারপর তুমি বলবে। তাহলে কিউ হলো, পি হলো, তাহলে পিতে কি বলছে? পিতে বলছে দ্য স্পেসিফিক ওভারসাইট সার্ভস অ্যাজ আ প্রাইম এক্সাম্পল of what has been diagnosed as plant blindness, a socio-optical condition where the human species is conditioned to ignore the vibrant plant life surrounding them. As a result of this historic obsession, দেখো, where the human species is conditioned to ignore the vibrant plant life surrounding them, মানে আমরা আমাদের চারপাশে যে উদ্ভিদ প্ল্যান্ট রয়েছে তারাও যে এই পৃথিবীরই একটা অংশ, আমরা সেটাকে অনেক সময় ইগনোর করছি, আমরা আমাদের দরকার মতো গাছ কেটে দিচ্ছি। তাহলে এটা কি আমাদের একটা অবসেশন? তাহলে এটাই হচ্ছে সেই হিস্টোরিক অবসেশন। অ্যাজ দ্য রেজাল্ট অফ দিস হিস্টোরিক অবসেশন উইথ হিউম্যান ডোমিনেশনস, এই যে আমরা ডোমিনেট করছি, গাছপালা কেটে দিচ্ছি, তারাও তো এই পৃথিবীরই একটা অংশ, বাট আমরা কি করছি? নির্বিচারে তাদেরকে হত্যা করছি। So with human domination and turning of all other living forms into mere scenery, we now find ourselves navigating an unpredictable and increasingly hostile environment. তাহলে এরপরে আমরা আর কে দেব? ফাইনালি পড়ে থাকলো কি না এস। টু কনফ্রন্ট দিস, এটার মোকাবেলা কি করে করবো? কনফ্রন্ট মানে মোকাবেলা করা। টু কনফ্রন্ট দিস we must transition from Barger's human-centric vision to what can be termed ways of string, where we finally notice most mycelial forms as vital participants rather than peripheral background. তাহলে আমরা যেই পেয়ে গেলাম আর, তাহলে আমরা চলে আসছি অপশনে। তো আমরা ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করে করব। সেক্ষেত্রে অপশানগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তুমি যখন প্রথম সেন্টেন্সটা পেয়ে গেলে, এবার দেখো কোন অপশানগুলোতে সেটা দিয়ে শুরু হয়নি, তো সেটাকে বাদ দিয়ে দাও, বাকি যেটা থাকলো সেগুলোকে পড়ে দেখবে, যেটা আমি বলছি সেটাই তোমার অ্যান্সার হবে। ওকে, এবার চলো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 আরেকটা দিয়েছে, ঠিক আছে? এখানে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স দেয়নি, জাস্ট 4টে সেন্টেন্স দিয়েছে, দিয়ে তোমাকে কি করতে হবে? 4টে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো এখানে 4টে সেন্টেন্স রয়েছে। দ্য মেয়র্স অফিস ফর পলিসিং অ্যান্ড ক্রাইম ব্লকড euro 25.3 million deal officially, citing that the Metropolitan Police failed to adequately demonstrate value for money. B, however, Palantir has announced plans for legal action, arguing that the rejection may have been unlawfully influenced by a subjective assessment of the company's corporate values and ethics. The US technology firm Palantir had proposed a multi-million-pound contract with the Metropolitan Police to utilize artificial intelligence for accelerating criminal investigation. While MOPAC maintains that the decision was strictly based on procurement strategy and budgetary constraint, Palantir contends that no clarification has been provided regarding whether political and ethical considerations were true driver of the refusal. তাহলে এখানে 4টে সেন্টেন্স দেখছো, ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে? যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট নাউন থাকবে এবং যেটা দিয়ে প্যাসেজ শুরু হতে পারে, অর্থাৎ যে সেন্টেন্সটা একটা প্যাসেজের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তো আমরা দেখে বুঝতে পারছি যেটা সি রয়েছে এটা আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হতে পারে। দ্য ইউএস টেকনোলজি ফার্ম Palantir had proposed a multi-million-pound contract with the Metropolitan Police to utilize artificial intelligence for accelerating criminal investigation, মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশনকে ত্বরান্বিত করবার জন্য তারা এআই ইউজ করছে। ঠিক আছে, এবারে কোনটা হবে? However, Palantir has announced, তাহলে এখানে Palantir রয়েছে, তার সাথে এটাকে লিঙ্ক করে দাও, এটা 2 নম্বর ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্ক। However, Palantir has announced plans for legal action, arguing that the rejection may have been unlawfully influenced by a subjective assessment of the company's corporate values and ethics. ঠিক আছে, তাহলে সি বি আমাদের হয়ে গেল।
এবার আমরা আর কিছু দেখবো না, সি বি এর পরে আমাদের একটা অপশানই রয়েছে, অপশান এ। এবার তুমি বাকি দুটোকে পড়ো, এ আর ডি মিলে যাবে, ঠিক আছে? কারণ প্রথমে একবার ওয়াইল মেয়র অফিস ফর পলিসিং অ্যান্ড ক্রাইম এমওপিএসসি এই ব্যাপারে কিছু একটা বলেছে, এবার ওয়াইল এমওপিএসসি মানে প্রথমে একবার এমওপিএসসির ব্যাপারে বলেছে, তারপর ওয়াইল দিয়ে অন্য কিছু বলছে, তার মানে এটা 3 এটা 4, তো সি বি এটি। বুঝতে পারলে সবাই? শোনা আছো তো ক্লাসে? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, এবার 8 নম্বর দেখো, এখানে কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইডিয়ামস গিভেন ইন দ্য অল্টারনেটিভ হ্যাজ দ্য মিনিং। দেখো আমরা রিভার্স কোশ্চেন দেখছি, আগে কি দিত, ইডিয়ামস দিয়ে বলতো মিনিংটা বলো, এখন মিনিংটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইডিয়ামস বলো। দ্য ইনফর্মাল এডুকেশন one receives by learning from one's experience, both good or bad, rather than from a formal educational institution. অর্থাৎ আমরা নর্মালি যে ইনস্টিটিউট বা স্কুলে পড়ি সেখানে আমাদের যা শেখায় তার বাইরে গিয়ে আমরা জীবন থেকে যে শিক্ষা নিই, তাহলে এটাকে আমরা কি বলবো, দ্য ইউনিভার্সিটি অফ লাইফ। এর ইডিয়ামসটাকে কি বলবো, দ্য ইউনিভার্সিটি অফ লাইফ। ঠিক আছে, মনে রাখবে, দ্য ইউনিভার্সিটি অফ লাইফ মানে জীবন তোমাকে প্রত্যেক মুহূর্তে শিক্ষা দেবে, তুমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা লাভ করবে যে এই কাজটা তুমি করেছো, এটা তোমার জন্য করা উচিত হয়েছে না অনুচিত হয়েছে, ঠিক না ভুল হয়েছে, অর্থাৎ তোমার জীবন থেকে তুমি শিক্ষা নেবে। সো ইউনিভার্সিটি অফ লাইফ। নাম্বার 9 দেখো, eagerly with great enthusiasm or ready to enjoy oneself। মানে enthusiasm মানে কি, নিজের মধ্যে প্রচুর কি রয়েছে, এনার্জি রয়েছে এবং উৎসাহ। নিজের লাইফকে এনজয় করতে চাইছো, তাহলে কি বলবো, উইথ বেলস অন। মনে রাখবে এগুলো কিন্তু নতুন ধরনের ইডিয়ামস, চট করে তুমি প্রিভিয়াস ইয়ারে পাবে না, নতুন ধরনের ইডিয়ামস এগুলো। ওকে, উইথ বেলস অন। বাকি যে ইডিয়ামসগুলো আছে সেগুলোর মিনিং তোমরা নিশ্চয়ই জানো, বা যদি না জানো তোমরা গুগলে সার্চ করে জেনে নিতে পারো। এখন সবগুলো লেখাতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমি শর্টে তাও বলে দিচ্ছি। বিয়ার দ্য বেল মানে কি, বিয়ার দ্য বেল মানে টু হোল্ড, সবার মধ্যে শ্রেষ্ঠ হওয়া। হ্যাঁ, মানে কোনো কিছু তুমি একদম ওপরে রয়েছো, টু হোল্ড দ্য টপ পজিশন। সাউন্ড অ্যাজ এ বেল মানে কি, মানে পারফেক্টলি হেলদি কন্ডিশন, কমপ্লিটলি ফিট যাকে আমরা বলি, সাউন্ড অ্যাজ এ বেল। ঠিক আছে, পাসিং বেল মানে কি, পাস হবে মানে মৃত্যুর সংকেত। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। তো তোমরা বাকি অপশনগুলোর মিনিং দেখে নেবে। আচ্ছা, প্রথমটা 8 নম্বরে কিছু অপশন ছিল, ওয়ার্কস অফ লাইফ। ওয়ার্কস অফ লাইফ মানে কি, মানে একজন মানুষের অকুপেশন, সে কী কাজ করে, কোথায় থাকে, তার সোশ্যাল স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। এলিজ অফ লাইফ, এলিজ অফ লাইফ মানে কি, মানে নিউ অপরচুনিটি। এলিক্সির অফ লাইফ মানে কি, মানে Elixir of life দীর্ঘায়ু মানে কি? যেটা বলে আর কি, মানে মানে গ্রেট, দীর্ঘায়ু বলতে পারি। হ্যাঁ মানে অমৃত জীবন দীর্ঘায়ু যাকে মানে আমরা যার বলি। খুব, হ্যাঁ অমৃত জীবন, এলিক্সির, এলিক্সির। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার রিভার্স না, এবার ফরওয়ার্ড কোশ্চেন। ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। আগেরটায় মিনিং দেওয়া ছিল, ইডিয়াম বার করতে বলেছে, এখানে ইডিয়াম দিয়ে দিয়েছে, তোমাকে মিনিং বার করতে হবে। হ্যান্ড রাইটিং অন দ্য ওয়াল, হ্যান্ড রাইটিং অন দ্য ওয়াল মানে কি, the very apparent sign that something bad will happen in the future. Keep one on a tight leash, এর মানে কি, not to not allow টু নট one অ্যালাউ ভেরি very মাচ much ইন্ডিপেন্ডেন্স। or autonomy, মানে কোনো কাউকে সম্পূর্ণ তুমি ফ্রিডম বা অটোনমি দিও না, কিছু জিনিস নিজের কন্ট্রোলেও রাখতে হবে। 12 নম্বর দেখো, এখানে কি বলছে, কারেক্টলি স্পেলড। এই ওয়ার্ডগুলোর মধ্যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমায় খুঁজে বার করতে হবে। তো কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, এখানে ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি, এপিফানি। এপিফানি মানে কি, মানে এর মানে হচ্ছে এ সাডেন অ্যান্ড প্রোফাউন্ড মোমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশন। মানে তুমি হঠাৎ করে কোনো কিছু ফিল করলে, ঠিক আছে, সেটাকে আমরা বলি। তাহলে এটা হবে আমার 1 নম্বর, এপিফানি। আচ্ছা, এবার বলছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য ক্লোজেস্ট সিনোনিম, ইম্পার্শিয়াল। এই ইম্পার্শিয়াল ওয়ার্ডের সাথে ক্লোজেস্ট সিনোনিমস কি হবে, ইম্পার্শিয়াল মানে কি, যে কোনো পক্ষপাত করে না, তাহলে বায়াসড হবে না,
পার্শিয়াল হবে না, প্রেজুডিসড হবে না, হবে কি না ফেয়ার, হয় না ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট সিনোনিমস টু ডিসগাইজ। ডিসগাইজ মানে কি অন্য রূপ নেওয়া, তাহলে কি হবে কনসিলমেন্ট, মানে নিজের Concealment. আইডেন্টিটিটাকে Hide. কনসিল করা। বাকি তো আর কিছু অপশনে আসছে না। আচ্ছা এবার 15 মানে নম্বর। সিউডোনিম বলা যেতে পারে। হ্যাঁ 15 নাম্বার বলছে there are 4 underlined words in the sentence given below, one of them is misspelled, choose the option with the misspelled word। অর্থাৎ তোমাকে এখানে 4টে ওয়ার্ড দেখতে হবে, কোন ওয়ার্ডটা স্পেলিং ভুল তোমাকে সেটাকে চুজ করতে হবে। এমিশনের স্পেলিং কি? একটা এম হয়, দুটো এস হয়, এখানে দুটো এম রয়েছে। এমিশনের স্পেলিং EMISSION, এমিশন, তাই না? একটা এম দুটো এস, বাট এখানে দুটো এম রয়েছে, তাহলে অপশন এ হবে। 16 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্সি। ফ্যান্সির অ্যান্টোনিম, ফ্যান্সি মানে কি? মানে যেটা বলতে পারি খুব অর্নামেন্টাল, Showy. ডেকোরেটেড, তাহলে এর সিম্পল অ্যান্টোনিমস কি হবে? সিম্পল। সিম্পল নাম্বার 17, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান্টোনিম অফ ফ্লি। ফ্লি মানে কি? পালিয়ে যাওয়া, তাহলে Stay. এর অ্যান্টোনিম কি হবে? Stay. স্টে, মানে থাকা। কারণ ইভেন্ট মানেও পালানো, এসকেপ মানেও পালানো, রান মানেও পালানো। 18 নম্বর দেখো, চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোইং, ওয়ান হু লাভস অনলি হিমসেলফ, যে কেবলমাত্র নিজেকে ভালোবাসে, নার্সিসিস্ট। নার্সিসিস্ট। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 19, এ পার্সন হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর এ কজ। এটা তোমরা সবাই জানো, কি হবে বলো? মার্টিয়ার, শহীদ যাকে আমরা বলি। মার্টিয়ার, শহীদ। 20 নম্বর, এখানে একটা কি রয়েছে? ফিলার্স রয়েছে, প্রিপোজিশনাল ফিলার্স। প্রিপোজিশন দিয়ে তোমাদেরকে ফিল করতে হবে। নেপোলিয়ান বোনাপার্ট ওয়াজ ম্যারুন্ড ড্যাশ দ্য আইল্যান্ড অফ এলবা। এটা কি হবে? অন, মেরুন অনই করবে এটা। অন, এরপরে অন হয়, মেরুন অন দ্য আইল্যান্ড। ঠিক আছে, মানে সে কোনো একটা দ্বীপে গিয়ে একা হয়ে পড়েছিল। ঠিক আছে, এবার দেখো 20-তে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজের মধ্যে কিছু ফিলার্স রয়েছে, মানে 21 থেকে 25 আর কি, যেটাকে আমরা ক্লোজ টেস্ট বলি। তো আমরা আগে প্যাসেজটা পড়ব, প্যাসেজটা পড়ে তারপর যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সিলেক্ট করব। একবার প্যাসেজটা তোমরা একটু পড়ো, আমি বলছি। দেখো এটা হচ্ছে ক্লোজ টেস্ট। আগে একটা কথা বলে রাখি, এটাকে বলে কি? ক্লোজে, অ্যাকচুয়ালি CLOJD, বাট আমরা বলি ক্লোজ। অ্যাকচুয়ালি ক্লোজে মানে কি? ক্লোজে মানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ বা আলমিরা, যার মধ্যে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে, যার মধ্যে আমরা আমাদের নেসেসারি জিনিসপত্র রাখি। তো এই প্যাসেজটাকেও একটা ক্লোজে বা আলমিরা ওয়ার্ড্রপ টাইপের তুলনা করা হয়েছে, যার মধ্যে কিছু ফাঁকা জায়গা রয়েছে, যার মধ্যে আমরা নেসেসারি ওয়ার্ড পুট করব। যেমন আমাদের আলমিরাতে বা ওয়ার্ড্রপে আমরা কি নেসেসারি জিনিসপত্র রাখি, তো এখানে যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে, যে এমটি প্লেসগুলো রয়েছে, সেখানে আমরা নেসেসারি ওয়ার্ড পুট করব। এই জন্য এটাকে বলা হয় ক্লোজে টেস্ট। ঠিক আছে, বাট আমরা এটাকে কমনভাবে কি বলি? ক্লোজ টেস্ট, যেহেতু অপশানগুলো খুব ক্লোজলি রিলেটেড থাকে, এই জন্য আমরা ক্লোজ টেস্ট বলি, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লোজে টেস্ট। কি বলছে দেখো, দ্য মাদ্রাস ক্লাব ওয়ান্স রিমুভড রাইটার খুশওয়ন্ত সিং ফর ওয়ারিং স্যান্ডেলস instead of closed-toed shoe. The Calcutta Swimming Club dash musician Anand Shankar dash appearing in traditional Indian attire instead of shirt and trousers. তাহলে দেখো অপশন এতে কি হবে? তো ক্যালকাটা সুইমিং ক্লাব কি করেছিল? আউটস এভিক্টেড, অস্ট্রাসাইজ, এক্সপেল, বাদ দিয়েছিল, মানে এক্সপেল করেছিল। এক্সপেল করেছিল কাকে? মিউজিশিয়ান আনন্দ শঙ্কর ড্যাশ অ্যাপিয়ারিং, ফর অ্যাপিয়ারিং, কারণ সে
ক্যাজুয়াল ড্রেস পরে ফর অ্যাপিয়ারিং ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান অ্যাটায়ার ইনস্টিড অফ শার্ট অ্যান্ড ট্রাউজার। শার্ট এবং ট্রাউজার না পরে সে পাঞ্জাবি কুর্তা পরে গেছিল ট্র্যাডিশনাল ইন্ডিয়ান অ্যাটায়ার, এই জন্য ক্যালকাটা সুইমিং ক্লাব ফেমাস মিউজিশিয়ান আনন্দ শঙ্করকে এক্সপেল করেছিল। বোম্বে উইলিংটন ক্লাব আস্কড আর্টিস্ট মোহাম্মদ ফাইদা হুসেন MF হুসেন টু লিভ হোয়েন হি অ্যারাইভড বেয়ারফুট, যখন সে খালি পায়ে গেছে। By the 20th century, such incidents were neither unusual nor particularly controversial, মানে এগুলো নিয়ে খুব একটা কন্ট্রোভার্সি হতো, এরকমই ছিল। To enter a club was to submit to a regime of rules of governing dress, conduct and belonging. মানে কোনো একটা ক্লাবে ঢুকতে গেলে সেই ক্লাবকে যারা চালায় তাদের কাছে নিজেকে কি করতে হবে, সমর্পণ করতে হবে, তাদের রুল মানতে হবে, তারা যে পোশাক বলবে সেই পোশাক পরতে হবে, ঠিক আছে। Yet the dash with which clubs could enforce such rules points to a larger story. Yet the dash with, তো 23-এ আমরা কি করব, impunity, severity is alacrity. Alacrity মানে জানো nimbleness, তাহলে yet the is করো এখানে, Yes. yet the is with which clubs could enforce such rules point a larger story. এবার তুমি বলো স্যার আপনি ইজটা কেন করলেন, ইজটার মানে কি? ইজ মানে কি, কোনো কিছুকে সহজ করা, আসান করা। yet the ease with which club could enforce such replies point to a larger story, মানে এর পিছনে বড় কারণ আছে, যেটা বলা হচ্ছে শুধুমাত্র সেটা নয়। ক্লাবস ওয়ার নট ফ্যামিলিয়ার ফিচার্স অফ সাউথ এশিয়ান লাইফ বিফোর ব্রিটিশ রুল, মানে ব্রিটিশ রুল আসার আগে আমাদের এখানে ক্লাবের প্রচলন ছিল না, আমরা তো এশিয়ান কান্ট্রিজ না, এখানে ক্লাবের প্রচলন ছিল না। Within little more than a century, however, they had spread across the subcontinent from presidency cities to provincial towns and from cantonments to cantonment মানে জানো যেখানে আর্মি ক্যান্টনমেন্ট to hill stations, becoming one of the most common and influential forms of association in colonial public life. Colonial মানে কি, ব্রিটিশরা আসার পর যে কলোনি তৈরি করেছে সেখান থেকে কলোনিয়াল শব্দটা এসেছে। But how did a largely imported institution become so deeply dashed into the social life of subcontinent? Deeply কি হবে 24-এ, entrenches, ingrained, assimilate, woven. I think এখানে কোনটা হবে সুজয়, কি করেছো, ওভেন? ওভেন করেছি স্যার, কারণ ওটাকে তৈরি করেছিল, সাহায্য করেছিল বুনতে। ওভেন ইনটু সোশ্যাল লাইফ, ঠিক আছে, মানে নিজেদের মানে সোশ্যাল লাইফের মধ্যে এটা মিশে গেছিল, ওভেন। এটাকে ইজ করো, এটাকে ওভেন করো, ঠিক আছে। তাহলে এখানে ওভেন ইনটু মনে রাখবে, মানে মানে মিশে যাওয়া। বাকি ওয়ার্ডগুলো আসছে না এখানে, এন্ট্রেঞ্চ বা অ্যাসিমিলেট এগুলো আসছে না। আচ্ছা লাস্ট লাইনটা কি বলছে, হোয়াট ড্যাশ ইট র্যাপিড স্প্রেড অ্যান্ড অ্যাপিল, তাহলে কি হবে এটা, হোয়াট এক্সপ্লেন্স মানে কি জন্য, হোয়াট এক্সপ্লেন্স, প্রেজেন্ট টেন্সে আছে, হোয়াট এক্সপ্লেন্স ইটস র্যাপিড স্প্রেড অ্যান্ড অ্যাপিল অ্যান্ড হোয়ার উইদিন দিস ওয়াইডার ওয়ার্ল্ড অফ ক্লাবস ডিড দ্য জিমখানা স্ট্যান্ড, জিমখানা কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে হোয়াট এক্সপ্লেন্স, ওকে। So its rapid spread and appeal and where within this wider world of clubs did জিমখানা stand, এখানে জিমখানা কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা কথা বলো তো, এখানে এক্সপ্লেন্স হবে না এক্সপ্লেন্ড হবে, পাস্ট টেন্সে হবে না প্রেজেন্টে হবে 25-এরটা? স্যার কোশ্চেনটা বলতে মানে ওটা বুঝলাম না। মানে এখানে ব্যাপারটা হিস্টোরিক্যাল, কিন্তু আমরা কোশ্চেনটা তো এখন করছি, এর হ্যাঁ সেক্ষেত্রে এক্সপ্লেইন এই জন্য আমরা এক্সপ্লেন করছি। অনেকে ভাবতে পারো যে স্যার একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, এখানে তো এক্সপ্লেন হওয়া উচিত, কিন্তু আমরা কোশ্চেনটা তো আজকের দিনে দাঁড়িয়ে করছি, এই জন্য আমরা এক্সপ্লেন্স করছি, ঠিক আছে।
তাহলে আমরা পুরো কোশ্চেন পেপারটা সলভ করলাম। তো তোমরা দরকার হলে রেকর্ডিং থেকে আরেকবার শুনবে, এই যে প্যাসেজটাকে বুঝিয়েছি আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে, দরকার হলে রেকর্ডিং থেকে একবার তোমরা শুনে নেবে, আর আমি এই ওয়ার্ডগুলোর মিনিংও তোমাদের গ্রুপে দিয়ে দেবো লিখে, ঠিক আছে? তাহলে প্যাসেজটা আমাদের কমপ্লিট হলো। আমি আরেকটা তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো আজকে, তোমরা এই সপ্তাহে এটা মক টেস্টটা দেবে, আমি পরের দিন সলভ করাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এই যে সেটটা তোমাদেরকে আমি আগের দিন দিয়েছিলাম, মানে এসএসসির যে লাস্ট 2 বছরের যে সিনোনিমসের কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমি সলভ করাচ্ছি। তো এটাকে আমরা সানডেতে সলভ করব, সানডে ইভিনিংয়ে। ওকে, তো তোমরা একবার নিজেরা ট্রাই করো, তারপর আমি এটাকে প্রত্যেকটা ওয়ার্ড, তার অপশন, প্রত্যেকটা মিনিং আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, এই জন্য ইট উইল টেক সাম টাইম। এই জন্য তোমরা নিজেরা একবার চেষ্টা করো, তারপর আমি সানডে ইভিনিংয়ে পুরোটাকে সলভ করিয়ে দেবো। আর টিউসডে মর্নিংয়ে আমাদের আবার গ্রামার ক্লাস হবে, গ্রামারে যেরকম অ্যাডভার্ব চলছে সেটা হবে। অ্যাডভার্ব আই থিঙ্ক 70% হয়ে গেছে, আর কিছু বাকি আছে থিওরি, তারপর আমি এক্সারসাইজ সলভ করবো অ্যাডভার্বে। ওকে, তাহলে আজকে আমি এত পর্যন্ত রাখছি। তোমরা দরকার হলে আজকে যে মক টেস্টের সলিউশনটা দেখলে একবার রেকর্ড থেকে পুনরায় দেখে নেবে, ঠিক আছে? বিশেষ করে রিঅ্যারেঞ্জমেন্টটা কীভাবে করলাম, বা আমাদের প্যাসেজের যে কোশ্চেনগুলো, দরকার হলে প্যাসেজটাকে আরেকবার বুঝবে, রেকর্ডিং থেকে দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে স্যার।